আর শুরুতেই আমাদের নজর রাখতে হচ্ছে সুপ্রিম কোর্টের দিকে, কারণ সুপ্রিম কোর্টে নতুন আবেদন ইডির আইপ্যাক মামলায় নতুন আবেদন ইডির। আরো একবার আপনাদেরকে জানাবো, সুপ্রিম কোর্টে নতুন আবেদন ইডির আইপ্যাক মামলায় নতুন করে আবেদন ইডির। কোন কোন গ্রাউন্ডে এই আবেদন, কোন কোন অভিযোগ সামনে আসছে, মৈত্রীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, কোন কোন গ্রাউন্ডে ফের নতুন করে আবেদন ইডির? দেখো, খুব তাৎপর্যপূর্ণভাবে আজকে যখন এই মামলা শুনানির জন্য ধার্য করা রয়েছে, যখন তালিকাভুক্ত হয়েছে, সেই সময় কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে নতুন আবেদন করা হয়েছে এবং সেই আবেদনে উল্লেখ করা হয়েছে রাজীব কুমার সহ বেঙ্গল পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশের টপ অফিসিয়ালসদের অপসারণের আবেদন করা হয়েছে এবং এই তাদের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে নতুন আবেদন, সেখানে উল্লেখ করা হয়েছে যে রাজীব কুমার সহ এই টপ অফিসিয়ালসরা তারা মুখ্যমন্ত্রীকে সহযোগিতা করেছেন তদন্তে বাধা দেওয়া এবং নথি চুরির ক্ষেত্রে, এবং সেই কারণে তাদেরকে অপসারণ করার ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রক এবং ডিওপিটি কে নির্দেশ দিক সর্বোচ্চ আদালত। এই আবেদন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে করা হয়েছে এবং খুব তাৎপর্যপূর্ণভাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে একটি পুরনো ঘটনাকেও কিন্তু মেনশন করা হয়েছে, উল্লেখ করা হয়েছে তাদের আবেদনে। সেখানে উল্লেখ করা হয়েছে যে এর আগেও যখন তিনি কলকাতা পুলিশের কমিশনার, কলকাতা পুলিশ কমিশনার হিসেবে ছিলেন রাজীব কুমার, সেই সময়ও তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ধর্নায় বসেছিলেন একটি তদন্তকে বাধা দেওয়ার জন্য। ফলে সেই ঘটনাকেও কিন্তু উল্লেখ করা হয়েছে। ফলে আজকে যখন আইপ্যাকের মূল মামলার যখন শুনানি হবে, যেটা রাজ্য সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সেই মামলার শুনানির সময় এই আবেদনটিকেও বা কিভাবে দেখে সর্বোচ্চ আদালত, সেটাই কিন্তু দেখাতে হবে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সর্বোচ্চ আদালতে কি আর্গুমেন্ট থাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের, সেটাও কিন্তু শোনার। বেশ, হাইকোর্টে ইডির বয়ান কি তৃণমূলের হাতিয়ার? আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে কোনো নথি তারা বাজেয়াপ্ত করেনি। প্রথম দিন থেকেই তৃণমূল দাবি করেছে কয়লা পাচারের তদন্তের নামে তাদের ভোটের নথি হাতাতেই আইপ্যাকে অভিযান করে ইডি। এদিন ইডির বয়ান রেকর্ড করে আদালত। তৃণমূলের মামলা নিষ্পত্তি করে দেন বিচারপতি। স্থগিত করে দেওয়া হয় তল্লাশিতে বাধার অভিযোগে ইডির করা মামলা। গত সপ্তাহের বৃহস্পতিবার আইপ্যাকের অফিসে ইডি হানা ঘিরে বেনজির সংঘাত। তৃণমূলের দাবি তাদের ভোটের নথি স্ট্র্যাটেজি হাতাতেই ইডির রেড। ইডি দাবি করে কয়লা পাচার নিয়ে পুরনো একটি মামলায় অভিযান চালায় তারা। তৃণমূল এবং ইডি দুপক্ষই একে অপরের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়। বুধবার ছিল সেই জোড়া মামলার শুনানি। সেখানেই তৃণমূলের করা মামলার নিষ্পত্তি করে দেন বিচারপতি শুভ্রা ঘোষ। এদিন শুনানি পর্বে ইডির আইনজীবী অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এস.ভি. রাজু বলেন, ইডির অভিযানের সময় সেখান থেকে নথি নিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নথি ইডিকে ফেরত দেওয়া হোক, ইডি কোনো নথি বাজেয়াপ্ত করেনি। তখন তৃণমূলের আইনজীবী মনিকা গুরুস্বামী বলেন, ইডির বক্তব্য রেকর্ড করুক আদালত। এরপর ইডির আইনজীবীও বলেন, 8ই জানুয়ারি আইপ্যাকের অফিস এবং সংস্থার কর্ণধারের বাড়ি থেকে অভিযানে পাওয়া নথি নিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এই সওয়াল রেকর্ড করা হোক। এই মন্তব্য রেকর্ড করার পর তৃণমূলের মামলা নিষ্পত্তি করে দেন বিচারপতি শুভ্রা ঘোষ। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যে রিট পিটিশনটা ফাইল করেছিল, প্রথমে আর্গুমেন্ট হয়েছিল মেনটেনেবিলিটি এটসেট্রা এটসেট্রা। আইপ্যাকের হয়ে অ্যাপিয়ার করেছে, সে অ্যাপিয়ার করে দুটো পাঞ্চনামা দেখিয়েছে কোর্টকে। কোনো কিছু সিজ হয়নি আর কোনো কিছু পাওয়া যায়নি, যেটা খুব একটা সন্দেহজনক। ইডির যে কাউন্সিল অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ডিউরিং কোর্স অফ হিজ সাবমিশন এটাও বলেছে কোনো সিজ করা হয়নি কোনো কিছু। তাই জন্য জজ সাহেব রিট পিটিশন ডিসপোজ অফ করে দিলেন অন দেয়ার টার্মস, যে কোনো কিছু সিজ হয়নি বলে। ইডির বয়ানকে হাতিয়ার করছে তৃণমূল, কারণ তৃণমূল প্রথম থেকেই দাবি করেছে কয়লা পাচারের তদন্তে নথি বাজেয়াপ্ত করতে নয়, তৃণমূলের ভোটের নথি পেতেই অভিযান চালায় ইডি। আর এদিন ইডি আদালতে জানালো তারা অভিযান চালিয়ে সেদিন কোনো নথি বাজেয়াপ্ত করেনি, অর্থাৎ কয়লা পাচারের তদন্তে কোনো নথি বাজেয়াপ্ত হয়নি। আমাদের যে মূল অভিযোগ, সেই অভিযোগ অটুট রয়েছে। এবার সেই অভিযোগের চাপে পড়ে গিয়ে এখন ইডিকে বলতে হচ্ছে যে আমরা কিছু সিজ করিনি। ইডি তার কোনো উত্তর দিতে পারছে না। তারা কখন সে বাড়িতে গেছে, তারপরে অতটা সময় তারা ওখানে কি করছিল, চোখের সামনে হয়েছে, জিনিসপত্র তুলে আনা হয়েছে। যেসব জিনিস সার্চ অ্যান্ড সিজারের পাঠ হওয়ার কথা, সেই
ফাইলগুলোকে টেনে হিজড়ে বার করে আনা হয়েছে, সবুজ ফাইল, সারা বাংলা দেখেছে। মানুষ আর এসব শুনতে চায় না, বুঝতেও চায় না। মানুষ জানে দুর্নীতির কাছ থেকে বাঁচতে গেলে তৃণমূলের বিসর্জন দরকার। এদিন হাইকোর্টের শুনানির শুরুতে ইডির আইনজীবী বলেন, সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে, 1 সপ্তাহের মধ্যে শুনানি হবে। হাইকোর্ট কিছুদিন মামলা স্থগিত রেখেছিল, আরও কিছুদিন স্থগিত রাখুক। সুপ্রিম কোর্টের শুনানি দেখে এই আদালতে মামলার শুনানি হোক। তখন তৃণমূলের আইনজীবী বলেন, সুপ্রিম কোর্টে ইডি আবেদনের কথা জানা নেই, তাই হাইকোর্টে আবেদনের শুনানি হোক। দুপক্ষের সওয়াল জবাব শেষে ইডির মামলা স্থগিত রাখেন বিচারপতি। ইডি যেটা ফাইল করেছিল, যেটাতে আমি অ্যাপিয়ার করেছিলাম মমতা ব্যানার্জির হয়ে, মমতা ব্যানার্জি অ্যাজ চেয়ারপারসন অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, সেই মামলাটা ইডি টাইম চেয়েছিল। ওরা সুপ্রিম কোর্টে ম্যাটার পেন্ডিং আছে, অ্যাডজন করে দাও। জজ সাহেব ওদের সাবমিশনটা রেকর্ড করেছে, সেই জন্য মামলা অ্যাডজন করা হলো। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের লিস্টে রাখা হয়েছে ইডির মামলা। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি বিপুল পাঞ্চলির বেঞ্চে মামলা নথিভুক্ত হয়েছে। নিউজ 18 বাংলা। সিঙ্গুর থেকেই ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির। ঘরে ঘরে গিয়ে প্রধানমন্ত্রীর সভার আমন্ত্রণপত্র বিলি করলেন। দাবি করলেন বিজেপি ক্ষমতায় এলে সিঙ্গুরে টাটাদের কারখানা হবে। পাল্টা তৃণমূল কটাক্ষ করে বলছে বিজেপি দুঃস্বপ্ন দেখছে, মিথ্যে আশ্বাস দিচ্ছে কৃষকদের। টাটা আবার সিঙ্গুরে ফেরত আসবে, সে ফেরত আনার কাজ আমরা করব। মাননীয় প্রধানমন্ত্রী আসলে এখানে শিল্প হয়ে যাবে, এখানে শিল্প হচ্ছে। স্বপ্ন দেখা ভালো, দুঃস্বপ্ন দেখা ভালো না। মোদিজির কাছে চলে গেছিল টাটা, মোদিজির সরকার এখানে তৈরি হোক, আবার উনি কাজে আসেনি হিন্দুত্ব, এসআইআর মতুয়া নিয়েও নানা প্রশ্ন। তাই কি এবার শিল্প ইস্যুতে শান দেওয়ার চেষ্টা? সেই কারণেই কি বেছে বেছে সিঙ্গুরে নরেন্দ্র মোদীর সভা? রবিবার সভা করবেন মোদী। বুধবার সিঙ্গুরে আমন্ত্রণপত্র বিলি করলেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। দাবি করলেন বিজেপি ক্ষমতায় এলে সিঙ্গুরে হবে টাটাদের কারখানা। ওই জমিতেই করব, কৃষকদের মত নিয়ে করব। বিজেপি সরকার তৈরি হোক, আমরা টাটাকে ফেরত নিয়ে আসবো। এই সিঙ্গুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান হয়েছিল, নরেন্দ্র মোদীর হাত ধরে এই সিঙ্গুর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন হবে। নরেন্দ্র মোদীর সরকার যখন গঠন হবে, টাটার সাথে কথা বলার দায়িত্ব নিচ্ছি। টাটা আবার সিঙ্গুরে ফেরত আসবে, সে ফেরত আনার কাজ আমরা করব। যে লড়াইটা মাননীয় মুখ্যমন্ত্রী করেছিলেন সেদিন দাঁড়িয়ে, সেই লড়াইটা স্বীকৃতি পেয়েছিল মাননীয় সর্বোচ্চ ন্যায়ালয় থেকে, অনারেবল সুপ্রিম কোর্ট থেকে। ফার্মারের জমি, কৃষি জমি অন্যায়ভাবে অধিগ্রহণ করা হয়েছে, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়েছিলেন। তাপসী যেদিনকে জ্বলছিল ওখানে, সেদিনকে সুকান্তদের আমরা দেখিনি, সুকান্ত মজুমদারদের। টাটার শিল্প কোথায় যেন গেছিল এখান থেকে, পরে সেখানে হলো না কেন? মাননীয় প্রধানমন্ত্রী আসলে এখানে শিল্প হয়ে যাবে, এখানে শিল্প হচ্ছে। স্বপ্ন দেখা ভালো, দুঃস্বপ্ন দেখা ভালো না। সিঙ্গুর ঘিরে একসময় তোলপাড় হয়েছে দেশের রাজনীতি। সিঙ্গুরে ন্যানো কারখানা তৈরি করতে চেয়েছিল টাটারা। জোর করে কৃষকদের জমি দখলের অভিযোগ তুলে আন্দোলনের নামে তৃণমূল। আদালতে চলে জমির লড়াই। শেষমেশ আদালতের নির্দেশে জমি ফেরত পান কৃষকরা। সিঙ্গুর ছাড়তে হয় টাটাদের। সিঙ্গুরের সেই প্রস্তাবিত কারখানার জমিতেই আগামী রবিবার সভা করবেন নরেন্দ্র মোদী। চেষ্টা করবেন তৃণমূলের গায়ে শিল্প বিরোধী তকমা সেঁটে দিতে। বাম সরকার গায়ের জোরে কৃষকের পেটে লাথি মেরে, কৃষকের রক্ত ঝরিয়ে, খুন করে, ধর্ষণ করে ওই জমি অধিগ্রহণ করতে চেয়েছিল। বিজেপির কেন্দ্রীয় সর্বোচ্চ নেতা রাজনাথ সিং, তিনি নিজে অনশন মঞ্চে এসে বলেছিলেন যে কেন্দ্রীয় বিজেপি তাদের পাশে রয়েছে, এই আন্দোলন তারা সমর্থন করেন। যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব সেদিনকে সিঙ্গুর আন্দোলনের পক্ষে ছিল, আজকে যদি তারা উল্টো সুরে গান, আমরা কিচ্ছু না, সেদিনের ক্যাসেটগুলো আবার শুনিয়ে দেবো। এনডিএর নেত্রী ছিলেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তো মমতা বন্দ্যোপাধ্যায় একটা সিদ্ধান্ত নিয়েছে, আমাদের সেই সিদ্ধান্ত অনুসারে আমাদের পাশে দাঁড়াতে হয়েছে। আমাদের বিস্তীর্ণ শিল্পাঞ্চল যেটা হাওড়া অবধি ছিল, পরবর্তী সময় হুগলি বা ওদিকটাই সম্প্রসারণ করার চেষ্টা হয়েছে। সেটা বিরাট ধাক্কা খায় হচ্ছে এই টাটার চলে যাওয়ার। রবিবার মোদীর সভা। বুধবার সিঙ্গুরের সানাপাড়ায় বাড়ি বাড়ি ঘোরেন সুকান্ত মজুমদার। বিলি করেন মোদীর সভার আমন্ত্রণপত্র। ওই ছবি তোলার জন্য 2-3টে বাড়িতে যাচ্ছে, তার বেশি বাড়িতে যাওয়ার ক্ষমতা কিংবা মানসিকতা ওনার নেই। পুরোটাই লোক দেখানো। সিঙ্গুর সম্পর্কে কোনো ধারণা আছে নাকি সুকান্ত মজুমদারের? ও জানে নাকি সিঙ্গুরের লড়াই? আরে টাটাকে তো নরেন্দ্র মোদী গুজরাটে রাখতে পারেনি, তো আবার কি করে টাটাকে আনবে? নিউজ 18 বাংলা।
নজর রাখবো এই মুহূর্তে কলকাতায় সিবিআই অভিযান, শহরের 5 জায়গায় সিবিআই এর তল্লাশি। নিউ আলিপুরে এক ব্যবসায়ীর বাড়িতে সিবিআই এর অভিযান। কলকাতায় সিবিআই অভিযান, সকাল সকাল সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। শহরের 5টি জায়গায় সিবিআই এর তল্লাশি অভিযান চলছে। নিউ আলিপুরে ব্যবসায়ীর বাড়িতে সিবিআই। সুদীপ্ত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুদীপ্ত থেকে একবার জানবো, সুদীপ্ত ঠিক কোন মামলার পরিপ্রেক্ষিতে এই অভিযান? দেখো, মূলত জামশেদপুরের একটি লোহা এবং ইস্পাত কারখানা এবং এই কোম্পানির বিরুদ্ধেই এই অভিযোগ যে জামশেদপুরের একটি ব্যাংক থেকে 5,61,00,000 টাকার একটি লোন নেয় সেই কোম্পানি, এবং সেই কোম্পানি লোন নেওয়ার পর তা কিন্তু তারা শোধ করেননি, এবং তার পরিপ্রেক্ষিতে 2016 সালে এই লোন নেওয়া হয়। 2023 সালে মামলা রুজু করা হয়েছে এবং এই মুহূর্তে আলিপুরে একেবারে 28 নম্বর নিউ রোড গণেশ অ্যাপার্টমেন্টের একেবারে টপ ফ্লোরে সেখানেই কিন্তু অভিযান চলছে, যার নাম আশা কেজরিওয়াল, এবং ইনি হচ্ছেন ডিরেক্টর সেই কোম্পানির, এবং মেসার্স রাজেশ্বরী আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি প্রাইভেট লিমিটেড। অন্যদিকে সুমিত কুমার কেজরিওয়াল এই কোম্পানির ডিরেক্টর, একই সঙ্গে আশা কেজরিওয়াল তিনিও ডিরেক্টর, এবং প্রকাশ কুমার মুখোপাধ্যায় নামে যিনি গ্যারেন্টার ছিলেন তার নামেও কিন্তু এই এফআইআর নাম রয়েছে। আজ যেটা দেখা যাচ্ছে যে আশা কেজরিওয়ালের বাড়িতে একেবারে পৌঁছে গিয়েছে সিবিআই, এবং সেখানে টপ ফ্লোরে সেখানে কিন্তু সিবিআই এর তল্লাশি চলছে। প্রিয়াঙ্কা, বেশ। অন্যদিকে ভাঙড়ের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ ভাঙড় সেখানে ফের আইএসএফ তৃণমূল সংঘর্ষ। মাথা ফাটলো উচ্চ মাধ্যমিক পড়ুয়ার। তৃণমূল নেতা ও তার পরিবারকে গালিগালাজ করা হয় এবং তারপরেই শুরু হয় সংঘর্ষ। ভাঙড়ে ফের আইএসএফ তৃণমূল সংঘর্ষ, যার জেরে মাথা ফাটে উচ্চ মাধ্যমিক পড়ুয়ার। তৃণমূল নেতা ও তার পরিবারকে গালাগালি করা হয়েছে, এমনটা অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। ভাঙড় আমরা দেখেছি বেশ কিছুদিন ধরে ভাঙড়ে ফের ভাঙড় থেকে বিভিন্ন ঘটনা, বিভিন্ন অভিযোগ সামনে আসছে, যার জেরে আইএসএফ এবং তৃণমূলের সংঘর্ষে, তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষের খবরও বারবার সামনে আসছে। আর আবারও আইএসএফ তৃণমূল সংঘর্ষ ভাঙড়ে, যার জেরে মাথা ফেটেছে এক উচ্চ মাধ্যমিক পড়ুয়ার। তৃণমূল নেতা ও তাঁর পরিবারকে গালাগালি করা হয়েছে, এমনটা অভিযোগ সামনে আসছে। কল্যাণ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। কল্যাণ, এই গন্ডগোলের সূত্রপাত কি? একেবারেই জানিয়ে রাখি, এই গন্ডগোলের সূত্রপাত কিন্তু সামনে ভোট আসে। ভোটকে কেন্দ্র করে যে ভাঙড়ে লাগাতার একটা রাজনৈতিক উত্তেজনা চলছে, সেই রাজনৈতিক উত্তেজনারই একটি ফল। কারণ ওই যে পোলেরহাট সাতুলিয়া এলাকায় যে রাজনৈতিক হিংসা ছড়িয়েছে, এক তৃণমূল পরিবারের সদস্য একদিনের এক পরীক্ষার্থী যার মাথা ফেটে গেছে। এই ঘটনাকে গতকাল সন্ধ্যাতেই যখন তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে আইএসএফ এর পক্ষ থেকে হামলা চালানো হচ্ছে, তৃণমূল কর্মীদের পক্ষ থেকে অন্যদিকে দাবি করা হচ্ছে যে আইএসএফ কর্মী সমর্থকেরা তারা এই সদস্যকে কটূক্তি করছিল, পরিবারের সদস্য কটূক্তি করছিল, সেই কারণেই প্রতিবাদ করা, একে মারধর। অন্যদিকে আইএসএফ এর পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তারা এফআইআর নিয়ে বাড়িতে বোঝাচ্ছিল, কারণে সে পলিয়ার 1 থেকে শুরু করে শানপুকুর থেকে শুরু করে ইভেন ভগবানপুর প্রত্যেক দিন আইএসএফ এর দুষ্কৃতীরা ওরা দেখছে যে আমাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। আস্তে আস্তে মানুষ তাদের ভুল বুঝে, আমাদের দলে ভুল বুঝে ওদেরকে ভোট দিয়েছিল, এবং তাদের ভুলটা তারা বুঝতে পেরে আইএসএফ যে হারবে নিশ্চিত 100%, ওদের পায়ের তলায় মাটি নেই বলেই এইভাবে সন্ত্রাস সৃষ্টি করে ভাঙড়ের মানুষকে, আম পাবলিককে এবং টিএমসি পার্টিকে বিধ্বস্ত করার জন্যই এই প্রচেষ্টা করছে। 70 নম্বর বুথে 300-র অধিক এসআইআর থেকে বাদ পড়ে গেছে। এমন টাইমে হান্নান পাড়ার দিকে গিয়েছে আমাদের ছেলেপিলেরা ওই এসআইআর এর বিষয় নিয়ে তৃণমূলী আজকের দুষ্কৃতীরা হঠাৎ করে আমাদের আইএসএফ এর ছেলেপিলের উপরে হামলা চালায়। ইলে এখন মোটামুটি আমাদের একটা আইএসএফ এর বাড়ি ভাঙচুর করে, বিশাল মারধর করে, দুটো ছেলের দোকান আপাচারি ভাঙচুর করে, লুটপাট করে। তাহলে ওরা নিজেরা কি করেছে বলতে পারবো না। আমাদের ছেলেপিলেরা ওখানে মোটামুটি হাতাহাতি করিনি, কারণ মারিও নি। মোটামুটি আমাদের ছেলেপিলে দুজনে মেরেছে অলরেডি। আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি সঠিক বিচার পাওয়ার জন্য। পড়াশোনা করার অবস্থায় বাড়ির পাশে দেখি যে খুব বোম পড়ছে, তারপরে আমার চাচার নামে খুব গালিগালাজ, দাদুর নামে গালিগালাজ। তা আমি বাড়ির বাইরে এসেছি, তা দেখলাম 20-50 জনের লোক।
তাদের নেতৃত্বে অনেকজন আছে আমি যাদের নাম জানি না, অথচ মুখ চিনি। তার ভিতরে একজন আলাকার ব্যাপারীর ছেলে, আমাদেরই একজনই হয়। তা সে এসে আমাকে মানে আব্বাস নাম, আমাকে ফাইট মেরেছে, আরো অনেক কিছু। তারপরে ওখানে গিয়ে দেখলাম, ওখান থেকে টেনে নিয়ে এসে আমাকে আরো মারধর করেছে। মেরেছে কেন জানি না, আমরা তো রাজনীতির সঙ্গে কোনো যুক্ত না, ওরা আইএসএফ থেকে এসছে এবং রাজনীতির সঙ্গে যুক্ত। ভাড়ার সামলাতে পার্টি অফিস ভাড়া গুসকরায়, সেখানে অফিস ফিরে পেতে বিপাকে সিপিআইএম নেতৃত্ব। অভিযোগ কি, চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলেও উঠছে না ভাড়াটে। একটা সময় ছিল পার্টি অফিস সিপিআইএম এর, 2019 সালে ভাড়া দেওয়া হয়। তারপর থেকে এই বিল্ডিংটা হয়ে গিয়েছে লজ, বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভাড়া বাড়ি। 3 তলা এই বাড়ি ফিরে পেতে ঘাম ছুটছে পূর্ব বর্ধমানের গুসকরার সিপিআইএম নেতাদের। একসময় বর্ধমান ছিল সিপিআইএম এর শক্ত ঘাঁটি। সেখানকারই গুসকরা পুরসভার 7 নম্বর ওয়ার্ডে লজ পাড়া এলাকা। এখানে সিপিআইএম এর অফিস, নাম রবীন সেন ভবন। 1999 সালের মে মাসে এই অফিসের উদ্বোধন করেন তৎকালীন মন্ত্রী বিনয় কৃষ্ণ চৌধুরী। 2011 সালে রাজ্যে পালা বদল। অভিযোগ, এরপর থেকে লজপাড়া সিপিআইএম অফিসের ফান্ডে দিনে দিনে ঘাটতি। শেষমেশ 3 তলায় পার্টি অফিস ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিতে হয়। স্থানীয় সিপিআইএম নেতৃত্বের দাবি, পার্টি অফিসটি স্থানীয় স্বপন পালকে 3 বছরের জন্য ভাড়া দেওয়া হয়। 2019 সালের জানুয়ারি থেকে 2022 সালের জানুয়ারি পর্যন্ত চুক্তি অনুযায়ী বছরে ভাড়া 1,80,000 টাকা। সিপিআইএম এর অভিযোগ, চুক্তির মেয়াদ পেরিয়ে গেলেও বাড়ি ছাড়ছেন না ভাড়াটে। জিনিসটা হচ্ছে তার 19 সালেই শেষ হয় ডিসেম্বর মাসে। পরবর্তী সময় তাকে বিভিন্ন সময় বলার পরও কিন্তু সে এগ্রিমেন্ট না থাকা সত্ত্বেও সেটাকে সে নিজের হস্তান্তরের মধ্যে রেখে দেয়। এবং আমাদের এখন যা সিদ্ধান্ত, তাকে ইমিডিয়েট হচ্ছে রবীন সেন ভবনটা তাকে ছাড়তে হবে। 3 বছর চুক্তি করার পর হচ্ছে আমি বারবার বলা সত্ত্বেও আর নতুন করে চুক্তি করেনি। আমি বলেছি চুক্তিটা একটু বাড়াতে হবে, মানে চুক্তি টাইমটা বাড়াতে হবে, তারপরে হচ্ছে আমি ছেড়ে দেবো, এরকম একটা প্রপোজাল আমি দিয়েছি। সেইটাই আলোচনা চলছে, এখনো ফয়সালা কিছু হয়নি। ওই জায়গাটা নিয়ে জটিলতা তৈরি ঘুষখোরের একজন মানুষ হিসেবে এইগুলো আমাদের কানে আসছে, কিন্তু এই ব্যাপারে মন্তব্য কিছু করব না। যে তারা তাদের সম্পত্তি যদি ফিরে নিতে চায়, আর যিনি পেয়েছেন তিনি বা কীভাবে পেয়েছিলেন, তার সঙ্গে নিশ্চয়ই কোনো বোঝাপড়া হয়েছিল, এবং সেই বোঝাপড়াটা নিশ্চয়ই অন্য কোনো রাজনৈতিক দলের মতামত নিয়ে হয়নি বা সাধারণ মানুষের মতামত নিয়েও হয়নি। ওই ব্যাপারটা তাদের মধ্যেই থাকাটাই ভালো। গুসকরা থেকে ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা। আমাদের পাড়া আমাদের সমাধানে আবেদন। কোচবিহারের শীতলকুচির গ্রামে সেখানে তৈরি হচ্ছে পিচের রাস্তা। জোড়া রাস্তা তৈরি হবে শিলিগুড়ির খড়িবাড়িতেও। অন্যদিকে রানাঘাটের কুপার্স ক্যাম্পে শুরু হচ্ছে জল, আলো এবং রাস্তার কাজ। আগের থেকে অনেক ভালো হবে। হ্যাঁ, একটু ভাঙাভাঙি হয়েছিল, ওর থেকে একটু এখন ভালো হয়ে গেছে। গাড়ি ঘোড়া এদিক চলছিল বেশি, ওই জন্য সমস্যাটা বেশি হয়েছিল, খালটাল হয়েছিল। খুশি আপনারা? হ্যাঁ হ্যাঁ। কোচবিহারের শীতলকুচি বিডিও অফিস থেকে ভাবেরহাট প্রায় 8 কিলোমিটার রাস্তা পাকা করার জন্য সম্প্রতি প্রায় 5 কোটি টাকা বরাদ্দ করা হয়। সেই মতো রাস্তার কাজ শুরু হয়ে গিয়েছে, কয়েকদিনের মধ্যেই শেষ হবে কাজ। এই রাস্তাটি আমাদের এসআইডি দপ্তর থেকে হচ্ছে, প্রায় 5 কোটি টাকা খরচ করে হচ্ছে। এই রাস্তাটির কাজ হয়ে গেলে আমাদের শীতলকুচি গোসাইহাটের পশ্চিম এলাকা, খুলিশামারির ছোট মধুসূদন প্রেমেরহাট আর সাঙ্গারবাড়ি এলাকার বহু মানুষ একদম সোজা পথে আমাদের শীতলকুচিতে আসতে পারবে। অনেক মানুষের এই উপকার হবে। নদিয়ার রানাঘাট, এখানে 12টি ওয়ার্ড নিয়ে কুপার্স ক্যাম্প নোটিফাইড এরিয়া অথরিটি। এই পুরো এলাকায় শুরু হয়ে গিয়েছে একাধিক প্রকল্পের কাজ। আমাদের পাড়া আমাদের সমাধানে বরাদ্দ করা হয়েছে প্রায় 2,12,00,000 টাকা। ড্রেন হয়েছে, রাস্তাঘাট হচ্ছে। আমাদের ছিল ছোট ছোট প্রকল্প হোক, রাস্তাঘাটে উন্নতি হোক, বাচ্চাদের ভালো হচ্ছে, স্কুল কলেজে আরো চাই ভালো হোক। যার বাড়ির পাশে ড্রেন, তার প্রস্তাব মতো সেই কাজটা হচ্ছে। আর্সেনিক ফ্রি জল দরকার, তিনি প্রস্তাব দিয়েছেন, সেই ওয়ার্ডের বা বুথের মানুষ সেটাই হচ্ছে। হাইমাস্ট লাইট বিভিন্ন সাইজের, সেগুলো হচ্ছে। এবার পাকা হবে গ্রামের রাস্তা। শিলিগুড়ির খড়িবাড়ির পান্থাবাড়িতে তৈরি হবে জোড়া রাস্তা।
আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের বরাদ্দ টাকায় বুধবার 2টি রাস্তার কাজের শিলান্যাস করা হয়। রাস্তাটা আমাদের খুব অসুবিধা হয়েছিল, এখন রাস্তাটা ভালো হয়ে আমাদের সুবিধা হবে। সাইকেল চালানোর বা হাঁটা চলার গাড়ি ঘোড়ার সব মানে অসুবিধা হয়। রাস্তা তো হয়ে এবার আবার ভালো হবে। আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে দুটো রাস্তা শিলান্যাস করা হলো। একটা হচ্ছে 50 মিটার 10 ফুট, আর একটা হচ্ছে এটা পেপার ব্লক হবে, আর সিসি রোড হবে 37 মিটার 6 ফুট। নিউজ 18 বাংলা।